কোর্সের অন্তর্গত ইউনিট 4-এ বুলেট 3 নিয়ে আলোচনা করতে চলেছি, যেটার মধ্যে ইন্ডিয়ান কালচারাল হেরিটেজ অ্যান্ড দ্য প্রিজার্ভেশন অফ কালচারাল আইডেন্টিটি এই সম্পর্কে আমরা জানব এবং আলোচনা করব। এবার আসা যাক ইন্ডিয়ান হেরিটেজ। হেরিটেজ শব্দের অর্থ হলো ঐতিহ্য। এবার আমাদের দেশের বিভিন্ন রকমের জিনিস রয়েছে যেগুলো আমাদের এই ঐতিহ্যের মধ্যে পড়ছে। সেগুলো আমাদের কালচার, আমাদের ট্র্যাডিশন, আমাদের স্থাপত্য, আমাদের ভাষা, আমাদের ফুড হ্যাবিটস, খাওয়া দাওয়া, আমাদের বিহেভিয়ার, আমাদের ফেস্টিভ্যাল, এই সমস্ত কিছু এই হেরিটেজ বা ঐতিহ্যের মধ্যে পড়ছে। এবার এটা কিন্তু হঠাৎ কোনো একদিন তৈরি হয়ে গেছে এরকম কোনো বিষয় একেবারেই নয়। এটা প্রজন্ম থেকে প্রজন্ম, এটা যুগ যুগ ধরে আমাদের মধ্যে চলে এসছে, এবং সেটা শুধুমাত্র যে আমরা বলছি তার জন্য সেটা আমাদের ঐতিহ্য এরকম কিন্তু নয়। ইউনেস্কো এটাকে রেকগনাইজ করেছে যে আমাদের এইগুলো হচ্ছে হেরিটেজ সাইট বা হেরিটেজ। হেরিটেজ সাইট আর শুধু হেরিটেজের মধ্যে আবার তফাৎ কি হচ্ছে? হেরিটেজ সাইট বলতে বোঝায় কোনো একটা জিনিস যেটা চোখে দেখা যাচ্ছে, স্পর্শ করা যাচ্ছে, মুভ করা যাচ্ছে, এরকম কোনো একটা জিনিস যেটা বস্তুগত একটা কি বলবো, স্থায়িত্ব আছে, বস্তুগত একটা তার ফিলিং আছে, সেইটা হচ্ছে একটা সাইট। আর শুধুমাত্র হেরিটেজ কোনগুলো? আমাদের ভাষা, আমাদের কালচার, আমাদের বিভিন্ন রকমের যে অন্যান্য শিল্প সংস্কৃতিগুলো রয়েছে, সেই সমস্তগুলো হচ্ছে আমাদের হেরিটেজ, যার মধ্যে 44টা এরকম হেরিটেজ আমাদের রয়েছে। এবার এই জিনিসগুলো জানার আমাদের উদ্দেশ্য বা অবজেক্টিভস কি রয়েছে? 1 নম্বর হচ্ছে আমাদের কি কি হেরিটেজ আছে সেই সম্পর্কে একটু অল্প বিস্তর ধারণা বা অল্প বিস্তর জ্ঞান আমাদের মধ্যে তৈরি করা, যাতে করে আমাদের যে কালচারাল আইডেন্টিটি রয়েছে সেই আইডেন্টিটিগুলো সম্পর্কে আমরা যেন অ্যাওয়্যার হতে পারি। তারপর কি করতে পারি? আমাদের এই জিনিসগুলো জানলে বা শিখলে পরে সেগুলো আমাদের কালচারকে আরো এনরিচ করতে এবং সেই যে ট্র্যাডিশনগুলোকে আমরা বয়ে নিয়ে চলেছি সেই ট্র্যাডিশনগুলোকে ইন ফিউচার যাতে আমরা ধরে রাখতে পারি সেই জ্ঞানটা আমাদের মধ্যে অর্জিত হয়। আর কি হয়? এই জিনিসগুলোর যে ভ্যালু বা এই জিনিসগুলোর যে আমাদের লাইফে কি ইম্পর্টেন্স সেই সম্পর্কে আমাদের জ্ঞান তৈরি হয়, এবং আমাদের এই যে এত রকমের বৈচিত্র্য আমাদের দেশের মধ্যে রয়েছে, আমাদের দেশের মধ্যে নেই এরকম কোনো ক্লাইমেট কিন্তু অ্যাকচুয়ালি নেই। আমাদের মাউন্টেন্স আছে, আমাদের জঙ্গল আছে, আমাদের বড় নদী আছে, আমাদের একদিকে মরুভূমি আছে, আমাদের সমস্ত রকমের যত রকমের ওয়েদার হয়, যত রকমের কালচার হয়, সমস্তটাই আমাদের এই ছোট্ট দেশের মধ্যে একটা ইউনিটি অফ ডাইভার্সিটি হয়ে কিন্তু রয়ে গেছে। এবার আসা যাক এই হেরিটেজ কত রকমের হয়। ইন জেনারেল কনসেপ্ট হেরিটেজ 3 রকমের, একটা ট্যানজিবল, একটা ইনট্যানজিবল আর একটা ন্যাচারাল। এবার আমাদের দেশের অ্যাসপেক্টে এই ট্যানজিবল, ইনট্যানজিবল আর ন্যাচারাল কি জিনিস সেটা আমরা পরে আলোচনা করছি। আগে জিনিসগুলো কি সেটা জান। ট্যানজিবল মানে হচ্ছে যেটা ফিজিক্যাল একটা ফর্ম আছে, যেটাকে চোখে দেখা যায়, যেটাকে ছুঁয়ে দেখা যায়, যেটাকে কোনো কোনো ক্ষেত্রে স্থানান্তরিত করা যায়, কোনো ক্ষেত্রে হয়তো যায় না যদি সেটা অনেক ভাস্ট কোনো একটা জিনিস হয়। আর ইনট্যানজিবল হচ্ছে লিভিং কোনো একটা জিনিস যেটা বস্তুগত নয়, যেটা থ্রু আওয়ার অ্যাক্টিভিটিস, থ্রু আওয়ার ডিভোশন যে জিনিসগুলো দিনের পর দিন চলে এসেছে, লাইক ডান্স, ল্যাঙ্গুয়েজ, সং, রিডিং ফর্ম, কোনো কোনো জায়গার কোনো শিল্পকর্ম, এই ধরনের যে জিনিসগুলো সেইগুলো হচ্ছে ইনট্যানজিবল হেরিটেজ। আর ন্যাচারাল হেরিটেজ কি? এতক্ষণ যে দুটো বলছিলাম ট্যানজিবল এবং ইনট্যানজিবল, এই দুটো ভীষণ রকম মানব সৃষ্ট, আমরা এগুলোকে তৈরি করেছি, সে যে ফর্মেই হোক না কেন, সেটা লিভিং ফর্মে হোক বা ফিজিক্যাল ফর্মে হোক, যেটাই হোক সেটা আমাদের দ্বারা তৈরি, বহু যুগ আগে তৈরি হয়ে থাক বা নতুন করে তৈরি হয়ে থাক, যেরমই হোক না কেন আমরা বানিয়েছি। কিন্তু ন্যাচারাল হেরিটেজ যেটা, সেটার মধ্যে আমাদের কোনো রকম কোনো কৃতিত্ব নেই, শুধুমাত্র প্রিজার্ভেশন ছাড়া। ন্যাচারাল হেরিটেজ কোনগুলো? ন্যাচারাল হেরিটেজ হচ্ছে আমাদের সেই সমস্ত প্রাকৃতিক সম্পদ
যেমন আমাদের যে অভয়ারণ্যগুলো রয়েছে, আমাদের যে পাহাড় রয়েছে, আমাদের যে নদী রয়েছে, আমাদের যে সমুদ্র রয়েছে, আমাদের যে মরুভূমি রয়েছে, এই সমস্তটাই হচ্ছে ন্যাচারাল হেরিটেজের মধ্যে। খুব মজাদার আরেকটা ন্যাচারাল হেরিটেজ আমাদের দেশে আছে, সেটা হলো আন্ডার ওয়াটার কালচারাল হেরিটেজ, যেটা হচ্ছে দ্বারকা নগরী, যেটার গোটা শহরটা জলের নিচে এবং সেখানে কোনো মানুষ কিন্তু বাস করে না। এগুলো ছিল এতক্ষণ পর্যন্ত টাইপস অফ কালচারাল হেরিটেজ। এবার আসা যাক আমাদের দেশের ট্যানজিবল হেরিটেজ কি কি আছে। আমাদের দেশে যে সমস্ত ট্যানজিবল হেরিটেজ রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে, সেগুলোকে আবার দুটো রকম ভাবে ভাগ করা যায়, একটা মুভেবল, একটা নট মুভেবল। এই মুভেবল হেরিটেজ কোনগুলো? যে ছোট ছোট নিদর্শনগুলো যেগুলোকে আমরা চাইলে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারি, লাইক নটরাজের মূর্তি, এটা হেরিটেজ হিসেবে কাউন্ট হয়। এবার এটার এমন একটা ফর্ম বা এমন একটা সাইজ যেটা আমাদের অনেকের বাড়িতেই হয়তো আছে, সেই জিনিসটা কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমরা চাইলে মুভ করতে পারি। মুঘল আমলের যে মুদ্রাগুলো রয়েছে বা বিভিন্ন পুরনো আমলের বেশ কিছু মুদ্রা, সমস্ত নয়, সেগুলোর কিছুটা আমাদের হেরিটেজের মধ্যে পড়ে। তারপর হচ্ছে পশমিনা শাল, বেনারসের শাড়ি, পুঁথি, এই ধরনের যে জিনিসগুলো রয়েছে এইগুলো হচ্ছে ট্যানজিবলের মধ্যে মুভেবল। আর নন মুভেবল কোনটা? নন মুভেবল হচ্ছে, আরেকবার একটু পেছন দিকে যাই, নন মুভেবল হচ্ছে আমাদের তাজমহল, কুতুব মিনার, কোনারকের সূর্য মন্দির, অজন্তা এলোরার গুহা, এই যে জিনিসগুলো রয়েছে, আগ্রার ফোর্ট, এই জিনিসগুলো হচ্ছে আমাদের নন মুভেবল, যেগুলোর ফিজিক্যাল ফরমেশন থাকলেও এটা এতটা একটা বড় জিনিস যে জায়গাটাকে আমরা চাইলে পরে স্থানান্তর করতে পারি না। এগুলো হচ্ছে আমাদের কালচারাল হেরিটেজের মধ্যে। এবার আসা যাক ট্যানজিবলের আরেকটা ভাগ, সেটা হচ্ছে কালচারাল ছাড়া আর্ট অ্যান্ড ক্রাফট। আর্ট অ্যান্ড ক্রাফট কিসের মধ্যে থাকছে? আর্ট অ্যান্ড ক্রাফটের মধ্যে এই যে ছোট ছোট মুঘল আমলের যে মুদ্রাগুলো রয়েছে বা এই সময়ের যে স্থাপত্য শিল্পগুলো রয়েছে, এই অজন্তা এলোরা গুহার মধ্যে যে সমস্ত ভাস্কর্যগুলো তৈরি করা রয়েছে, তাজমহলের যে একটা নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে, এইগুলো খেয়াল করলে দেখা যায় প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব আলাদা বৈশিষ্ট্য আছে। প্রত্যেকটা স্থাপত্য থেকে কিন্তু আলাদা, কারোর সঙ্গে কারোর কিন্তু কোনো মিল পাওয়া যায় না, কারণ এক একটা এরাতে তৈরি হয়েছিল সেই আমলের কনসেপ্ট নিয়ে, সেই আমলের একটা ভাবনা চিন্তা নিয়ে, যে জিনিসগুলো পরবর্তীতে আর কখনো তৈরি হয়নি বা ইন ফিউচার আর কখনো তৈরি হবেও না। এগুলো ছিল আমাদের দেশীয় ট্যানজিবল হেরিটেজ। এবার আসা যাক নেক্সট স্লাইডে, ইনট্যানজিবল হেরিটেজ। ইনট্যানজিবল হেরিটেজের মধ্যে কি কি রয়েছে? ইনট্যানজিবল হেরিটেজ হচ্ছে সেইগুলো যেগুলো আমি আগেই বলেছি লিভিং ফর্ম, মানে এখনো পর্যন্ত আমরা যেগুলোকে বয়ে নিয়ে চলেছি। যেমন আমাদের যে ফেস্টিভ্যাল গুলো হয়, এই ফেস্টিভ্যাল গুলো কিন্তু ইনট্যানজিবল একটা হেরিটেজ। এর মধ্যে সমস্ত ফেস্টিভ্যাল কি তাহলে হেরিটেজ? না, কিছু হেরিটেজ যেগুলোর কয়েকটা উল্লেখ আমি বলে দিচ্ছি, যেমন হচ্ছে আমাদের দিওয়ালি, আমাদের দুর্গাপুজো, আমাদের ঈদ, আমাদের ক্রিসমাস, আমাদের পোঙ্গল, এরকম বেশ কয়েকটা জিনিস রয়েছে যেগুলোকে হেরিটেজের তকমা দেওয়া হয়েছে। হেরিটেজের তকমা দেওয়ার কারণ কি? তার কারণ হচ্ছে এই জিনিসগুলো এত সুন্দরভাবে এবং এত বৈচিত্র্যপূর্ণভাবে আমাদের দেশে পালিত হয়, যে জিনিসগুলো অন্য কোনো জায়গাতে এই ফর্মে বা এই রকম ভাবে পালিত হয় না। আর কি থাকে? আর আছে ল্যাঙ্গুয়েজ। আমরা নর্মালি জানি যে আমাদের 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু আমরা বোধহয় অনেকেই জানি না 2011 সেন্সাস অনুযায়ী আমাদের দেশে কথিত ল্যাঙ্গুয়েজ বা স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইনক্লুডিং উপভাষা হচ্ছে 121টা। 121 রকমের ভাষায় আমাদের দেশে যত রকমের মানে মানুষ বাস করেন, তারা এত রকমের ভাষায় কথা বলেন, যেটা পৃথিবীর আর কোনো দেশে কিন্তু সম্ভব নয় বা অন্য কোনো দেশে দেখা যায় না। এটা আমাদের জন্য একটা ভীষণ গর্বের বিষয় যে একটা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের খুব বড় বিষয় যে আমাদের এত রকমের ভাস্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে, এবং তারপরেও আমরা
কিছু নির্দিষ্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজকে আমাদের ল্যাঙ্গুয়েজ হিসেবে সিলেক্ট করি এবং সেই জিনিসগুলো দিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনে সমস্ত কাজ বা অফিসিয়াল সমস্ত কাজগুলো কিন্তু সম্পন্ন করছি। এবার এই ল্যাঙ্গুয়েজের শুরুয়াত কিন্তু হঠাৎ করে কোনো একদিন হয়েছে সেরকম কিন্তু নয়। এটা সেই বেদের আমল থেকে সংস্কৃত ভাষা থেকে শুরু হয়েছে, দিয়ে আস্তে 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 প্রত্যেকের মতন করে জিনিসটাকে বয়ে নিয়ে চলে এসেছে আজকের এই জায়গার এই ফর্মেশনে এসে জিনিসটা আমাদের দাঁড়িয়েছে। তারপর কি আছে মিউজিক। আমাদের দেশে যেহেতু এত রকম স্টেটে এত রকম মানুষ, এত রকম ভাষার মানুষ বাস করেন, সো মিউজিকের ভাষাটাও ন্যাচারালি আলাদা, তার রিদম আলাদা, তার বৈচিত্র্য আলাদা, তার বৈশিষ্ট্য আলাদা। প্রত্যেকটা ফরমেশন কিন্তু একটার থেকে আরেকটা আলাদা। যেমন রাবীন্দ্রিক ভার্সন, কর্ণাটক ভার্সন, ওড়িয়া ভার্সন, এই ধরনের প্রত্যেকটা ভার্সন কিন্তু আলাদা আলাদা করে হেরিটেজের তকমা পেয়েছে। এত রকম ভ্যারিয়েশন অফ ল্যাঙ্গুয়েজে, এত রকম ভাবে মিউজিক একই দেশের মধ্যে আর কোথাও হয়তো দেখা যায় না। সেম অ্যাজ ডান্স ফর্ম। ডান্স ফর্মে কি কি দেখা যায়, এরকম বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রকমের ডান্স ফর্ম গুলো আমাদের কিন্তু মানে বিভিন্ন স্টেট সেই ঐতিহ্যটাকে বয়ে নিয়ে চলেছে। এই সম্পর্কে আমাদের একটা খুব ভালো ধারণা তৈরি হওয়াটা অন রেগুলার বেসিস ভীষণ দরকার, যাতে করে আমরা নিজেরা অ্যাওয়্যার হতে পারি এই বৈচিত্র্যগুলো সম্পর্কে, আমরা নিজেরা অ্যাওয়্যার হতে পারি এই যে বৈচিত্র্য থাকা সত্ত্বেও নিজেদের মধ্যে যে ইউনিটিটা রয়েছে, যে ব্রাদারহুডটা রয়েছে, যে এমপ্যাথি সিম্প্যাথিটা আমাদের নিজেদের মধ্যে রয়েছে। কারণ এই জিনিসগুলো নিজেদের মধ্যে কাজ করলে পরে তবেই আমরা যে ইন ফিউচার জিনিসগুলোকে প্রিজার্ভ করতে পারবো, বা ফিউচার জেনারেশনের জন্য এই হেরিটেজগুলোকে আমরা সংরক্ষণ করে রেখে যেতে পারবো। এবার আসা যাক ন্যাচারাল হেরিটেজ অফ ইন্ডিয়া। এর মধ্যেও প্রচুর পরিমাণে ন্যাচারাল হেরিটেজ রয়েছে, যেগুলোর মধ্যে খুব কমন বা খুব হাইলাইটেড যে জায়গাগুলো বা খুব ওয়েল নোন যে জায়গাগুলো, সেই জায়গাগুলো সম্পর্কে আমরা একটু একটু জানবো। 1 নম্বর হচ্ছে হিমালয়। হিমালয় অবশ্যই একটা নিজস্ব বিউটি। আমাদের একটা নির্দিষ্ট রিজিয়ন জুড়ে জায়গাটা রয়েছে, সেই নির্দিষ্ট রিজিয়নের মধ্যে থেকে আমরা সেখানে ভিউ পয়েন্টে যাচ্ছি, জিনিসগুলোকে দেখছি, জিনিসগুলোকে এনজয় করছি। শুধু এনজয় করাটা কিন্তু ম্যাটার না, জিনিসগুলোকে প্রিজার্ভ করাটা ভীষণ রকম ভাবে ম্যাটার। নেক্সট আরেকটা হচ্ছে গঙ্গা নদী। এটা আমাদের জন্য হিন্দু ধর্মের হিসাব করলে ভীষণ সেক্রেট একটা নদী। সমস্ত শুভ কর্মের জন্য আমাদের প্রয়োজন হয়, বাট এর যে উৎপত্তি স্থল, এর যেভাবে বয়ে নেমে আসা এর প্রত্যেকটা অংশ এবং এই প্রত্যেকটা অংশের মধ্যে যে যে কালচারাল ভিউ গুলো রয়েছে, সেই জায়গাগুলোর থেকে এই জায়গাটা ন্যাচারাল হেরিটেজের তকমা কিন্তু পেয়েছে। এছাড়া রয়েছে সুন্দরবন, আরো রয়েছে ওয়েস্টার্ন ঘাট, থরের মরুভূমি, ন্যাশনাল পার্কস, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এই সমস্ত জায়গাগুলো কিন্তু আমাদের ন্যাচারাল হেরিটেজের মধ্যে পড়ছে। এবার আসা যাক কালচারাল আইডেন্টিটি থ্রু হেরিটেজ। এই যে হেরিটেজ নিয়ে এতক্ষণ ধরে জানলাম বা বুঝলাম বা শিখলাম, হেরিটেজ কি, আমাদের কত রকমের হেরিটেজ আছে, কি কি হেরিটেজ আছে, সেগুলো কোথায় আছে, কিভাবে আছে, সেই জিনিসগুলো আমাদের আইডেন্টিটি কি করে তৈরি করছে। আইডেন্টিটি এইভাবে তৈরি করছে, যেটা আগের স্লাইডগুলোতেও আমি অল্প বিস্তর বলেছি, সেটা হচ্ছে এই যে বিভিন্ন রকমের ফেস্টিভ্যালস গুলো রয়েছে, যে ল্যাঙ্গুয়েজ গুলো রয়েছে, আর্ট রয়েছে, ড্রেস রয়েছে। একটা জিনিস এতক্ষণ বলা হয়নি, সেটা হচ্ছে এত রকম স্টেটের এত রকম খাবার কিন্তু আলাদা। খাবারের আমাদের তৈরি করার প্রসিডিওর আলাদা, সেখানকার টেস্ট আলাদা, সেখানের কোনো জায়গাতে হয়তো মিষ্টি জাতীয় দ্রব্য বেশি তৈরি হয়, কোনো জায়গাতে যেমন কেরলে নারকোল তেলে রান্না হয়, আমাদের দেশের আর কোনো স্টেটে হয়তো এই জিনিসটা হয় না। এরকম যে ভ্যারিয়েশন গুলো রয়েছে, যে কাস্টমস অ্যান্ড ট্র্যাডিশনস গুলো আমাদের রয়েছে, সেটা কিন্তু প্রত্যেকটা আমাদেরকে আইডেন্টিফাই করছে যে আমরা কোথা থেকে বিলং করি। প্রত্যেকটা স্টেটের একটা নিজস্ব ভাষা আছে, একটা ফেস্টিভ আছে, একটা ফুড হ্যাবিট আছে, একটা কাস্টমস আছে, একটা ট্র্যাডিশন আছে, তার ড্রেস কোড আছে। এরকম প্রত্যেকটা মানুষের জন্য আলাদা, যাদেরকে দেখলেই বোঝা যায় যে এই মানুষটা এখানকার, সেই মানুষটার ভাষা শুনে বোঝা যায় সেই মানুষটা সেই স্টেটটাকে রিপ্রেজেন্ট করছে। সেরকম এই যে হেরিটেজ,
এই হেরিটেজ আমাদেরকে কিন্তু কালচারাল যে আসপেক্ট সেটা দিয়ে আমাদেরকে রিপ্রেজেন্ট করছে। এবার আসা যাক রোল অফ এডুকেশন। এত কিছু যে বললাম, এত কিছুর সঙ্গে আমাদের এডুকেশনের সঙ্গে কি সম্পর্ক আছে? এডুকেশনের সঙ্গে একদম প্রথম সম্পর্ক হচ্ছে যে আমরা এই জিনিসগুলো জানলে পরে আমাদের নিজেদের মধ্যে একটা সচেতনতা বোধ তৈরি হচ্ছে, অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে। যে অ্যাওয়ারনেসটা আমাদেরকে কি কাজ করছে? অ্যাওয়ারনেসটা আমাদেরকে বলছে যে আমরা যে এই যে জিনিসগুলো আছে আমাদের দেশে, এই জিনিসগুলো সম্পর্কে আমরা যে সমৃদ্ধ জিনিসগুলো পেয়ে সেই জ্ঞানটা আমাদের মধ্যে তৈরি হচ্ছে, এবং সেই জিনিসগুলোকে যাতে ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখা যায় সেই সেন্সটা আমাদের মধ্যে তৈরি হচ্ছে। আর কি হচ্ছে? সেকেন্ড তৈরি হচ্ছে প্রমোট রেসপেক্ট অ্যান্ড ডাইভার্সিটি। রেসপেক্ট টু ডাইভার্সিটি কি জিনিস? রেসপেক্ট টু ডাইভার্সিটি হচ্ছে এত রকমের যে জিনিস রয়েছে আমরা কিন্তু জিনিসগুলোকে খুব একসঙ্গে অ্যাকোমোডেট করে ভীষণ রকম এক জায়গায় করে জিনিসটাকে নিয়ে আমরা কিন্তু চলছি। সেটা কিন্তু খুব বড় একটা গুণ আমাদের মধ্যে। তারপর রয়েছে প্রিজার্ভ কালচারাল হেরিটেজ। অ্যাওয়ারনেস যখনই তৈরি হচ্ছে তখন আমরা কিন্তু জিনিসটাকে ভবিষ্যতের জন্য প্রিজার্ভ করতে পারছি। এটা আমাদের কালচারাল আইডেন্টিটি তৈরি করছে, যেটা একটু আগেই বলেছি যে কিরকম করে কালচারাল আইডেন্টিটি তৈরি করছে। আমরা কোন স্টেট থেকে বিলং করছি সেটা আমাদের খাওয়া, কথা, ড্রেস কোড, আমাদের চলাফেরা, আমাদের মনোভাব সমস্ত কিছু দিয়ে সেই জিনিসটা কিন্তু আমরা রিপ্রেজেন্ট করছি। আর কি আছে? ভ্যালু তৈরি করছে। আমাদের মধ্যে এই জিনিসগুলো সম্পর্কে একটা খুব ভালো মূল্যবোধ আমাদের তৈরি হচ্ছে। এই সমস্ত জিনিসগুলো আমাদের একজন রেসপন্সিবল সিটিজেন হিসেবে তৈরি করছে, এবং জিনিসগুলো আমাদেরকে জ্ঞান দিচ্ছে যে ফিউচার জেনারেশন সম্পর্কে আমরা যাতে জিনিসটাকে নিয়ে থাকতে পারি। এবার চলে আসি এটার শেষ পর্যায়ে, কনক্লুশন পার্টে, যেখানে কিনা বলা হচ্ছে যে কালচারাল হেরিটেজ, আমরা যে এত কিছু জানলাম সেই জিনিসটাকে আমাদেরকে প্রিজার্ভ করতে হবে, জিনিসটাকে আমাদেরকে সম্মান করতে হবে, জিনিসটাকে আমাদের থ্রু এডুকেশন আরো ইভলভ করতে হবে, যাতে করে জিনিসগুলো নষ্ট হয়ে না যায়, জিনিসগুলো যাতে আরো সমৃদ্ধ হয়ে থাকে, এবং আমাদের আরো যে সমস্ত কালচারাল হেরিটেজ রয়েছে সেই সমস্ত কালচারাল হেরিটেজ গুলোকে যেন আমরা ইন ফিউচার সামনে আনতে পারি, সেই ব্যবস্থাপনাটা কিন্তু আমাদেরকে করতে হবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।